যদি বলি আপনার সবথেকে বড় শত্রু আর কোথাও নয়, আপনার বাঁ হাতে রিস্ট বা কবজিতে রয়েছে, তাহলে হয়তো খুব অবাক হবেন, তাই তো? কিন্তু এটাই সত্যি। আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার রিস্ট ওয়াচ বা আপনার ঘড়ি। সবচেয়ে দুর্ভাগ্যের কথা কি জানেন? আপনার ওই দামি রিস্ট ওয়াচকে আপনার শত্রু আর কেউ নয়, আপনি নিজেই বানিয়েছেন। জানতে চান তো? তাহলে পুরো ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। আচ্ছা, আমরা সবাই জানি সময় একটা হলো রহস্যময় ব্যাপার। তো সৈকতের কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন এটাই যে সময় জিনিসটা অ্যাকচুয়ালি কি? সময় কি আদৌ আছে? এর কি আদৌ সত্যতা কিছু আছে, নাকি এটা জাস্ট আমাদের মনের ভ্রম? তো সময় একটা খুব রিলেটিভ ব্যাপার, বা যাকে বলে খুব আপেক্ষিক ব্যাপার। আমার এখনও মনে আছে, আমি যখন মাস্টার্স করছি, এমএসসি করছি, তো সেখানে এক প্রফেসরকে আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিলাম। তো তিনি খুব মজা করে একটা উত্তর দিয়েছিলেন যে সময়ের অনুভূতি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হয়। তো তিনি মজা করে বলেছিলেন যে যে ব্যক্তি বাথরুমের দরজার বাইরে থাকে তার যা সময়ের অনুভূতি, যে ব্যক্তি বাথরুমের দরজার ভেতরে থাকে তার কাছে সময়ের অনুভূতি সম্পূর্ণ আলাদা। যেমন টিচাররা যখন গার্ড দেয় পরীক্ষায়, এক্সাম হলে, তখন তাদের কাছে টাইমের যে অনুভূতিটা থাকে, সেই একই সেম রুমে অন্যান্য স্টুডেন্টরা যখন এক্সাম দিচ্ছে তাদের কাছে কিন্তু সময়ের অনুভূতিটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে থাকে, সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। যখন আমরা খুব আনন্দে থাকি তখন লক্ষ্য করে দেখবে আমাদের সময় কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি পেরিয়ে যায়, কিন্তু যখন আমরা খুব দুঃখে থাকি, আমাদের মধ্যে স্যাডনেস থাকে, তখন সময় যেন পেরোতে চায় না, সময় যেন কাটতে চায় না। তো এই কারণেই বলা যেতে পারে যে সময় একটা খুব আপেক্ষিক ব্যাপার বা রিলেটিভ ব্যাপার যাকে বলা যায়। সময় বাস্তবে আছে কি নেই সেটা বুঝতে গেলে ফার্স্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে সময় ব্যাপারটা কি। সময় আর কিছুই না, আমাদের ইউনিভার্স বা মহাকাশের মধ্যে বেশ কয়েকটা সাইক্লিক্যাল বা চক্রাকার ঘটনা লাগাতার ঘটে চলেছে, আর এই চক্রাকার ঘটনাগুলোর থেকেই সময়ের জন্ম হয়। যেমন আমি যদি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন ধরো, আমাদের সোলার সিস্টেমের মধ্যে পৃথিবী নিজের কক্ষপথে যখন ঘোরে, একবার প্রদক্ষিণ করার ফলে, একবার ঘুরবার ফলে তৈরি হয় দিন বা রাত, এই দুটো জিনিস। আবার চাঁদ যখন পৃথিবীর চারদিকে ঘোরে, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, তার ফলে জন্ম হয় পক্ষ বা যাকে বলে মাস, দুটো পক্ষ মিলিয়ে একটা মাস তৈরি হয়। আবার পৃথিবী সৌরজগতের মধ্যে সূর্যের চারদিকে যখন একবার কমপ্লিট করে তার প্রদক্ষিণ, 365 দিন লাগে যেটাতে, তার ফলে সৃষ্টি হয় বছর বা ইয়ার, যাকে বলে ঋতু পরিবর্তন বা সিজনাল চেঞ্জ, সেটা কিন্তু ওখানে হয়ে থাকে। তো বেসিক্যালি সময় হচ্ছে আর কিছু না, এই যে সাইক্লিক্যাল ঘটনাগুলো বা চক্রাকার ঘটনাগুলো, এর ফলে আমাদের মনের মধ্যে এই সাইক্লিক্যাল ঘটনাগুলোকে বুঝবার জন্য আমাদের মন যে প্রসেসটা নেয়, সেই প্রসেসটাকে আমরা বলে থাকি টাইম। যদি আরও সহজে ডেসক্রাইব করি তাহলে ব্যাপারটা এমনি দাঁড়াবে যে এই ইউনিভার্সে যে কোনো অবজেক্ট বা যে কোনো বস্তুর মধ্যে যে পরিবর্তন হয়, যে চেঞ্জ আসে, সেই চেঞ্জটাকে মেজারমেন্ট করবার জন্য আমাদের মন যে ট্রিকটা ইউজ করে সেইটা হচ্ছে সময়, আর কিছু না। যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমি একরকম ছিলাম, এখন আমি আরেক রকম হয়েছি, আর 10-20 বছর পর আমার মধ্যে আরও পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। এই চেঞ্জটাকে আমরা বলে থাকি বয়সের বেড়ে যাওয়া বা যাকে বলে এজিং প্রসেস। সো এটাও এক ধরনের টাইম। আমরা বলতে থাকি ওর 28 বছর বয়স বা ওর 30 বছর বয়স, ওর 40 বছর বয়স। এটা আর কিছুই না, এটা আমাদের মনের একটা ভ্রম বা ইলিউশন, যেটা আমরা ক্রিয়েট করেছি বুঝবার জন্য কোনো বস্তু বা ব্যক্তি বা ঘটনার পরিবর্তনকে সহজে আন্ডারস্ট্যান্ড করবার জন্য। এই হচ্ছে সময়। সময় আর কিছুই না, এক ধরনের ইলিউশন। তো সময়কে আমি ভ্রম এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে একটাই, ইমাজিন করো একটা এমন পরিস্থিতি যখন ধরো গোটা যে ইউনিভার্স আছে বা আমাদের যে মহাবিশ্ব আছে, সেখানে একটাও গ্রহ নেই, একটাও নক্ষত্র নেই,
কোনো পদার্থ বা ম্যাটার বলতে কিচ্ছু নেই। বেসিক্যালি যাকে বলে ভৌতিক জগৎ বা ফিজিক্যাল ওয়ার্ল্ড সেটা নেই, কিন্তু স্পেস আছে, মহাকাশটা রয়েছে, ফাঁকা এমটি শূন্য স্থান রয়েছে, তুমিও আছো কিন্তু তোমার ফিজিক্যাল বডিটা নেই। এবার যদি তুমি অবজার্ভ করো তোমার কি মনে হয় তাহলে কি টাইম থাকবে? নিশ্চয়ই থাকবে না, টাইম থাকতেই পারে না, কারণ টাইম আমি আগে যেটা বললাম যে সাইক্লিক্যাল প্রসেসের জন্য টাইমের জন্ম হয়। বেসিক্যালি কোনো পদার্থের বা অবজেক্টের যে চেঞ্জ আসে সেই চেঞ্জটাকে মেজারমেন্ট করার টেকনিক হচ্ছে টাইম। ঠিক আছে, যদি ফিজিক্যালিটি না থাকে, যদি ভৌতিক জগৎ না থাকে তাহলে টাইমও থাকতে পারে না। নো ফিজিক্যাল ওয়ার্ল্ড ইজ ইকুয়াল টু নো টাইম, নো প্রেজেন্স অফ টাইম, এটা হচ্ছে ব্যাপার। এই জন্য টাইমকে আমি একটা ভ্রম বা ইলিউশন বললাম। ওকে, তো সময় একটা ভ্রম, কিন্তু এই সময়কে আমরা কিভাবে আমাদের নিজেদের শত্রু বানিয়ে ফেললাম? তোমাকে যদি আমি একটা পরিসংখ্যান বলি, খুব লেটেস্ট পরিসংখ্যান, তুমি কি জানো পৃথিবীতে সব থেকে বেশি মানুষ মারা যায় কোন দিনে? দিনটা হচ্ছে সোমবার আর সময়টা হচ্ছে সকাল 9:30। তো সোমবার সকাল 9:30 নাগাদ সব থেকে বেশি মানুষ মারা যায়, এবং তারা মারা যায় আর কোনো রোগে নয়, কার্ডিয়াক অ্যারেস্ট অথবা হার্ট অ্যাটাকে। এটা একটা ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট। কেন এরকম হয়? এর কারণ আর কিছুই নয়, কারণ নতুন সপ্তাহে যে কাজের চাপ আসছে, যে কাজের প্রেশার আসছে, সেই প্রেশারটাকে ফেস করবার যে ভয়, এই ভয় থেকেই এইরকম একটা ফলাফল দেখা যায়। এবং যে মানুষগুলো এর শিকার হয়, যদি তুমি তাদের লাইফটাকে খুব ভালো করে অবজার্ভ করো তাহলে দেখতে পাবে যে তারা অতিরিক্ত বেশি টাইম কনসিয়াস বা সময় সচেতন। আমি পাংচুয়ালিটির কথা বলছি না, ওটা একটা আলাদা অ্যাসপেক্ট। আমি বলছি অতিরিক্ত টাইম কনসিয়াস, মানে তারা সব সময় ঘড়ি দেখতে থাকে এবং এটা বলতে থাকে যে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিভাবে সময়কে ইউজ করতে পারি, টাইম ম্যানেজমেন্ট, এই ধরনের নানা রকম শব্দগুলো তারা ইনভেন্ট করে থাকে নতুন নতুন। তো সময় তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এটা একটা কঠিন সত্য। এবার এই ধরনের ব্যক্তিদের যে সমস্যা, এই ধরনের ব্যক্তিদের সমস্যা দুরকম। এক হচ্ছে এরা হয় এদের চিন্তার বিষয় হচ্ছে আমাদের সাথে কি হয়েছে অতীতে, মানে পাস্টে, অথবা আমাদের সাথে কি হতে চলেছে ফিউচারে বা ভবিষ্যতে। এই দুটো ডাইমেনশনেই এরা কিন্তু পড়ে থাকে, অতীত আর ভবিষ্যৎ, পাস্ট অ্যান্ড ফিউচার। এবার পাস্ট নিয়ে যখন এরা চিন্তা করে থাকে তার ফলে এদের মনের মধ্যে যে জিনিসগুলো তৈরি হয় সেটার মধ্যে বেসিক্যালি গিল্ট বা পশ্চাতাপ অথবা হতাশা। কারণ মানুষ সবসময় অতীতের খারাপ স্মৃতিগুলোর দিকেই বেশি ধ্যান দেয়। এটা দেখা গেছে সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টে যে মানুষ সবসময় অতীতের যে সমস্ত দুঃখদায়ী, যন্ত্রণাদায়ক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোর দিকেই কিন্তু বেশি ফোকাস করে। যে আমার সাথে খুব খারাপ হয়েছে, ও আমাকে ইনসাল্ট করেছে, আমি হয়তো এটা করতে পারতাম, আমি হয়তো ওটা করতে পারতাম, এই জিনিসগুলো ওদের মাথাতে সারাক্ষণ চলতে থাকে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু যখন পাস্ট থেকে হতাশা তৈরি হয়, এই মানুষগুলোই ফিউচার থেকে প্রচুর এক্সপেকটেশন ক্রিয়েট করে। কারণ যে ভুলগুলো তারা অতীতে করেছে সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার তারা চেষ্টা করে ফিউচারে, এবং তার ফলে ফিউচার থেকে একটা সাংঘাতিক অ্যামাউন্ট অফ এক্সপেকটেশন এর জন্ম হয়। আর এইখানেই সমস্যাটা শুরু হয়, কারণ যখনই আমরা এক্সপেকটেশন ক্রিয়েট করি বেশি, তখনই কিন্তু সেখানে ব্যর্থতার ভয় বা ফেলিওর হয়ে যাওয়ার একটা ফিয়ার জন্ম নেয় আমাদের ভেতরে। আর ফিয়ার যেই আমাদের মনে জন্ম নেয়, ভয় যেই মুহূর্তে আমাদের মনে জায়গা করে নেয়, সেই মুহূর্তে কিন্তু আমরা স্ট্রেস বা দুশ্চিন্তার কন্ট্রোলে চলে আসি। আচ্ছা, আমরা যে এই অতিরিক্ত সময় সচেতন হয়ে পড়ছি, তো তোমার কাছে আমার এইটাই প্রশ্ন যে এটার কি কি সাইড এফেক্ট আমাদের মানুষের ওপর আর কি পড়ে? তো সময় সচেতন অতিরিক্ত হওয়ার যে সাইড এফেক্টগুলো পড়ে সেটা বুঝবার আগে এটা বোঝার চেষ্টা করো যে সময় বেসিক্যালি, আমি কি বললাম যে আমাদের মনের উপজাত একটা ব্যাপার। আমাদের মন সময়কে ক্রিয়েট করে থাকে, মন আমাদের সময়ের যে ইম্যাজিনেশন সেটার জন্য দায়ী। তো বেসিক্যালি যারা সময় সচেতন হয় তারা অতীত আর ভবিষ্যৎ, পাস্ট আর ফিউচারের মধ্যে থাকে। পাস্ট আর ফিউচারের মধ্যেই তাদের থট প্রসেস বা চিন্তাধারা চলতে থাকে। একদিনে মোটামুটি একটা মানুষ প্রায় 60,000টা থট প্রডিউস করে।
60,000-এর কাছাকাছি চিন্তা একটা মানুষ প্রডিউস করে থাকে, তৈরি করে থাকে। এটা অতটা অবাক করা ব্যাপার নয়। অবাক করা ব্যাপার হচ্ছে এটা যে এই 60,000 থটের 90% মানুষ প্রতিদিন রিপিট করে। মানে অলমোস্ট আমরা একই ধরনের চিন্তার একটা প্যাটার্ন তৈরি করে ফেলি ধীরে ধীরে রোজ চিন্তা করতে করতে। যদি আমরা একই ধরনের জিনিস রোজ চিন্তা করতে থাকি, একই ধরনের থট প্রসেস প্রডিউস করতে থাকি, তাহলে আমাদের ব্রেনের মধ্যে একটা পার্টিকুলার নিউরোনাল পাথ বা যাকে বলে একটা বিশেষ সাইন্যাপটিক পাথ তৈরি হয়ে যায়, একটা ওয়ে তৈরি হয়ে যায়, নিউরো প্যাথওয়ে বলে যাকে। এবং সেটার যখন আমরা সেই পাথওয়ে থ্রু দিয়ে চিন্তা করতে থাকি তখন কিন্তু তার একটা খারাপ এফেক্ট বা ভালো এফেক্ট আমাদের বডির মধ্যেও পড়তে থাকে। যেমন আমি যদি এমন কোনো ব্যক্তির কথা চিন্তা করি যে আমাকে খুব ভালোবাসে এবং আমিও তাকে খুব ভালোবাসি, সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আমার বডিতে কতগুলো পদার্থ ক্ষরণ হবে, যেমন সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন, এবং এই জিনিসগুলো কিন্তু ইমিউনোমডুলেটর, মানে এরা আমাদের শরীরের অনাক্রমতাকে বাড়ায়, এরা আমাদের শরীরকে হিল করে। কিন্তু যদি আমি এমন কোনো ব্যক্তির কথা ভাবি বা এমন কোনো ইনসিডেন্ট বা ঘটনার কথা ভাবি যেটা আমাকে টেনশন দেয়, যেটা আমি চাই না, যে ব্যক্তিকে আমি পছন্দ করি না, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে কর্টিজল বা অ্যাড্রিনালিন এই হরমোনগুলো ক্ষরণ হবে এবং এটা কিন্তু আমাদের শরীরকে ড্যামেজ করে, শরীরের ক্ষতি করে। তো এটাই হচ্ছে ব্যাপার যে যদি আমরা একটা পার্টিকুলার থট সাইকেলের মধ্যে ফেঁসে যাই এবং একটা পার্টিকুলার নিউরোনাল পাথ আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ খারাপ বলতে পারো। যার ফলাফল রূপে যেটা দেখা যায় নর্মালি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে স্ট্রেস আসে আমাদের মধ্যে, একটা হচ্ছে অ্যাংজাইটি অ্যাটাক আসতে থাকে ননস্টপ, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষতি হয় প্রচণ্ডভাবে, আমাদের যে পরিপাক গ্রন্থি সেটার ক্ষতি হয় প্রচণ্ডভাবে, ঘুম হয় না, এবং ঘুম না হতে হতে, মানে ঘুম বলতে আমি বলতে চাইছি যেটাকে বলে ডিপ স্লিপ বা সাউন্ড স্লিপ। ডিপ স্লিপ খুব জরুরি, ডিপ স্লিপ না হলে আমাদের বডি পুরোপুরি রিপেয়ার হয় না, রিপেয়ারিং প্রসেস যেটা সেটা ঠিকঠাক হয় না, এবং ধীরে ধীরে মানুষ ইনসোমেনিয়া বা যাকে বলে অনিদ্রা সেই ধরনের রোগের শিকার হয়ে যায়, আর ডিপ্রেশন পর্যন্ত হতে দেখা যায়। কারণ আমরা যখন কন্টিনিউয়াস চিন্তা করতে থাকি না কোনো খারাপ বিষয় নিয়ে, খারাপের দিকেই মানুষের অ্যাট্রাকশন বেশি হয়, তখন কি হয় আমাদের নিউরনগুলোর মধ্যে ক্ষতি হয়, নিউরনগুলো ড্যামেজ হয়, প্লাস ওই প্যাটার্ন থেকে, ওই থট প্রসেসের প্যাটার্ন থেকে কিন্তু মানুষ সহজে বেরিয়ে আসতে পারে না। তো প্যানিক ডিসঅর্ডার যাকে বলে, হ্যাঁ, প্যানিক হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় প্রচণ্ডভাবে। ব্রিদিংয়ে একটা প্রবলেম হয় যাকে বলে ইরেগুলার ব্রিদিং, শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা সামঞ্জস্যর অভাব দেখা যায়, আমরা কনসেন্ট্রেট করতে পারি না কোনো পার্টিকুলার ব্যাপারের উপর, কনসেন্ট্রেশনের একটা অভাব দেখা যায় প্রচণ্ডভাবে, এবং সবথেকে বড় কথা যেটা হাইপার টেনশন যাকে বলে, হাইপার টেনশনের আমরা শিকার হয়ে যাই। তো এই ধরনের সাইড এফেক্টগুলো মানুষের মধ্যে কিন্তু দেখা দেয়, এবং যেটার ফলে এটা এনাফ, এই যে পয়েন্টগুলো আমি বললাম এটা এনাফ মানুষের লাইফকে, আমাদের লাইফকে হেল করে দেওয়ার জন্য বা নরক করে দেওয়ার জন্য। সো এটা আমাদের কাছে বিশাল বড় প্রবলেম। তো এটার থেকে বাঁচবার উপায় বলো। সলিউশন পার্ট, আচ্ছা, তো এটার থেকে সলিউশন হচ্ছে একটাই, আমাদেরকে বুঝতে হবে কয়েকটা ব্যাপার। দেখো, যেটাকে আমরা পাস্ট বলি বা অতীত বলি সেটা কি এই মুহূর্তে এক্সিস্ট করছে? করছে না। যেটাকে আমরা ফিউচার বলি বা ভবিষ্যৎ বলি সেটা কি এই মুহূর্তে এক্সিস্ট করছে? করছে না। যা আছে, রিয়েলিটি যেখানে এক্সিস্ট করছে সেটা হচ্ছে বর্তমান বা প্রেজেন্ট। তাই জন্য, এবং লাইফও কিন্তু এই প্রেজেন্টেই অবস্থিত, লাইফ যেটা আছে সেটা প্রেজেন্টে আছে। তুমি অতীতকে চেঞ্জ করতে পারবে না, ইম্পসিবল টাস্ক। তুমি ভবিষ্যৎকেও চেঞ্জ করতে পারবে না, সেটাও একটা ইম্পসিবল টাস্ক। যদি তোমার ভবিষ্যৎকে ঠিক করতে হয় এবং অতীতের যে শক্ত খারাপ মেমোরি আছে সেগুলোর থেকে মুক্ত হতে হয়, তাহলে তোমাকে প্রেজেন্টটাকে ঠিক করতে হবে, বর্তমানটাকে ঠিক করতে হবে। এই কারণেই বর্তমানকে ইংলিশে প্রেজেন্ট বলে, কারণ এটা একটা গিফট, কারণ প্রেজেন্টের মধ্যে লাইফ থাকে। সেই জন্য আমাদের প্রেজেন্ট মোমেন্টটা হচ্ছে একটা গিফট, এবং তাই জন্য এটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট। এবার কতগুলো ইজি টেকনিক আছে, যে টেকনিকগুলো যদি আমরা অ্যাপ্লাই করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই এই ধরনের প্রবলেম থেকে বেঁচে থাকতে পারি। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে বিজি থাকতে হবে।
পরিশ্রম করতে হবে, কারণ একটা বাংলায় খুব ভালো প্রবাদ আছে, সেটা হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। খুব সুন্দর একটা প্রবাদ আছে, সেটা করা যাবে না। আমাদের কন্টিনিউয়াস বিজি থাকতে হবে, কিছু ক্রিয়েটিভ কাজ করতে হবে, কিছু সৃজনশীল কাজ আমাদের করে যেতে হবে। আমরা যদি ব্রিদিং বা শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দিই, কনসেন্ট্রেট করি, তাহলে কিন্তু আমাদের এই দুশ্চিন্তা বা যে টেনশন, এটার থেকে অনেকটাই আমরা মুক্ত হতে পারি। কারণ ব্রিদিংয়ের উপর ফোকাস করলে তুমি প্রেজেন্টে থাকো। আমাদের ব্রিদিং যখন আমাদের শ্বাস যখন ভেতরে যাচ্ছে বা বাইরে আসছে, এটার উপর যদি কন্টিনিউয়াস আমরা ফোকাস করি, তাহলে কিন্তু আমাদের টেনশন আসবে না এবং থট প্রসেস অনেকটাই কমে যাবে, থটের যে গতি সেটা অনেকটা কমে যাবে। আরেকটা ব্যাপার, আমি রিসেন্টলি যোগা বা যোগ শাস্ত্র নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম এবং ওখানে একটা বিশেষ মুদ্রার কথা বলা ছিল, সেটা হচ্ছে ত্রাটক। তো এই ত্রাটক ব্যাপারটা হচ্ছে এটা, যে কোনো একটা অবজেক্টের দিকে, সেটা একটা মোমবাতির শিখা হতে পারে বা যে কোনো একটা অবজেক্টের দিকে যদি তুমি একটানা কন্টিনিউয়াস তাকিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার থট প্রসেস স্টপ করে যায়। বিকজ আমাদের চোখের যে আই বল আছে, যে আই বলটা, ওটা যখন মুভ করে তখনই শুধুমাত্র আমরা চিন্তা করতে পারি। যদি তুমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে যদি আমরা আমাদের আই বলটাকে স্টপ করে দিই চোখের, তাহলে কিন্তু আমাদের চিন্তাও ইমিডিয়েট স্টপ হয়ে যাবে। তো এগুলো কয়েকটা বেসিক প্রসেস, যে প্রসেসগুলো আমরা যদি করে থাকি, তাহলে কিন্তু আমরা যে ইর্যাশনাল চিন্তা বা রেগুলার থিঙ্কিং সেটার থেকে অনেকটাই মুক্ত হতে পারি এবং টাইমের যে ট্র্যাপ, সেটার থেকে আমরা মুক্ত হয়ে যাব। কারণ টাইমের ট্র্যাপে পড়া মানে পাস্ট আর ফিউচারের মধ্যে পড়ে থাকা, এবং এটার থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে প্রেজেন্টে বাঁচো, বর্তমানে বাঁচো। দ্যাটস ইট। দেখলেন তো কিভাবে সময়কে আমরা নিজেদের শত্রু বানিয়ে ফেলেছি। আমার হামলি রিকোয়েস্ট আপনাদের কাছে, দেখুন না কয়েকটা দিন যদি ঘড়ির দিকে না তাকিয়ে থাকতে পারেন কিনা, অ্যাটলিস্ট ছুটির দিনগুলো। দুশ্চিন্তা কাটানোর জন্য তো কত কিছুই করেন না আপনারা, এটাও একবার করে দেখুন। দোষটা কোথায়? করে দেখুন।